নমস্কার। বাংলা স্ফেয়ারের শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাবো কিনা বুঝতে পারছি না, কেননা খবরটা পেয়ে এত খারাপ লাগছে, এত মুহ্যমান হয়ে পড়েছে যে খুব সংহতভাবে দুটো কথা যে বলে উঠতে পারবো সেই আত্মবিশ্বাসটাও হারিয়ে ফেলেছি। খবরটা হলো কলকাতা রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত 1 মাসের বেশি সময় ধরে জমের সঙ্গে যুদ্ধ করার পরে অবশেষে রণে ভঙ্গ দিলেন, তিনি চলে গেলেন। আমি তাকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তানাশাহির বিরুদ্ধে পঙ্কজ বাবুই হলেন প্রথম নাগরিক শহীদ। এই কথাটা আমরা যেন ভুলে না যাই। অর্থাৎ এতদিন পর্যন্ত প্রতিবাদী পঙ্কজ দত্তকে মনে হতো কমরেড ইন আর্মস, সহযাত্রী, সহমর্মী, স্বজন তো বটেই। আর আজ থেকে তিনি হয়ে দাঁড়াবেন আমাদের মতো গুটিকতক বাঙালির কাছে, যারা এখনো এই তানাশাহির কাছে নিজেদের বিবেক বেচে দিইনি, কিংবা কোনো রকম প্রলোভনে পা দিইনি, কলার তুলে প্রতিবাদ করে যাচ্ছি। তাদের কাছে পঙ্কজ দত্ত আজ থেকে হবেন অনুপ্রেরণা। 23শে অক্টোবর আমার জন্মদিনে কাকতালীয়ভাবে বেনারসে গিয়েছিলেন পঙ্কজবাবু সস্ত্রীক। তার সঙ্গে আমার ইতিউতি যেখানেই যখন দেখা হয়েছে আমি দেখেছি তিনি স্ত্রীকে সঙ্গে না নিয়ে কার্যত কোথাও যেতেন না। এইরকম একটি দাম্পত্য জীবন দেখাটাও ছিল খুব সৌভাগ্যের। আর পঙ্কজদা স্ত্রীর গুণপনা নিয়ে এতটাই মুগ্ধ ছিলেন যে তার স্ত্রী কখনো ইউটিউবে কিছু বললে, কোনো প্রোগ্রাম করলে আমাকে তার একটা ক্লিপ পাঠাতেন হোয়াটসঅ্যাপে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার যে খুব একটা নৈকট্য ছিল তা নয়। তিনি যখন কর্মরত ছিলেন তখন তো ছিলই না, অবসর নেওয়ার পরেও খুব একটা নয়। তার কারণ আমি তো কোনো টেলিভিশন বিতর্কে আর যাই না, আর দু একটা সভা সমিতিতে যদি বা যাই সেটাও অনেক কিছু বিচার বিবেচনা করার পরে। তেমনই একটি আলোচনা সভায় পঙ্কজবাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল কল্যাণীতে। কল্যাণী সাংস্কৃতিক উৎসব নাকি তাদের উদ্যোক্তারা, তাকেও ডেকেছিলেন, আমাকেও ডেকেছিলেন। সহবক্তা ছিলেন চন্দ্রিল ভট্টাচার্য, কুণাল সরকার এবং পঙ্কজবাবুর সহধর্মিণী। পঙ্কজবাবু চেহারাটা ছিল শীর্ণকায়, কিন্তু কণ্ঠস্বরটা ছিল বাঘের মতো, এবং হাজার চেষ্টা করেও তিনি নিচু স্বরে
নিজের কণ্ঠস্বরকে বাঁধতে পারতেন না। আমি একবার ইয়ার্কি মেরে তাকে বলেছিলাম, পঙ্কজদা, আপনি কখনো সারেগামাপা প্র্যাকটিস করেছেন? উনি বললেন, না সুমনবাবু করিনি। কেন বলছেন বলুন তো? আমি বললাম, নিচের সাথে যদি আপনি আপনার কণ্ঠস্বরটা ধরে রাখতে পারেন তাহলে আপনার বক্তব্য না আরো অনেক বেশি শ্রুতিমধুর হবে। পঙ্কজবাবু কিছুই মনে করলেন না, হো হো করে হেসে আমাকে পিঠ চাপড়ে দিলেন। মানুষটা এইরকম মানুষ বিশেষ করে আমাদের এই বঙ্গ সন্তানদের মধ্যে খুব বেশি আমি দেখিনি, যার পেটে এক কথা এবং মুখেও সেই কথাই। অর্থাৎ যা মনে করেন, যা বিশ্বাস করেন, তিনি সেটা বলবেনই। তাতে কে রেগে গেল, তার পরিণতি স্বরূপ কি হতে পারে, কি কি ক্ষতি তার ব্যক্তিগত স্তরে হতে পারে, এসব কোনো কিছুরই পরোয়া তিনি করতেন না। নইলে সাধারণত তিনি পুলিশের একেবারে উচ্চতম পদ থেকে তো রিটায়ার করেছিলেন। সাধারণত লক্ষ্য করে দেখবেন, ওই পদ থেকে অবসর নেওয়ার পরে বেশিরভাগ পুলিশ অফিসার কিন্তু কার্যত বানপ্রস্থে চলে যান। তারা একেবারে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত সীমানার মধ্যে নিজেদের আবদ্ধ করে রাখেন, পাদপ্রদীপের তলায় পারতপক্ষে আসতেই চান না। পঙ্কজবাবু ছিলেন এই নিয়মে একজন উজ্জ্বল ব্যতিক্রম। তিনি যা বলতেন তার চেয়েও আকর্ষণীয় ছিল তিনি যেভাবে বলতেন। তিনি যা বলতেন তার সঙ্গে আমি যে সবসময় একমত হতাম তা নয়। কখনো কখনো মনে হতো যে তিনি বোধহয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। কিন্তু তিনি যাই বলুন না কেন, সেটা যে প্রত্যয় সঞ্জাত, ধান্দা সঞ্জাত নয়, এটা তার প্রতিটি উচ্চারণে, প্রতিটি বক্তব্যে প্রমাণিত হয়ে যেত। সেজন্যই এত মানুষ তো কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ থেকে উচ্চতম পদে আসীন হয়ে অবসর নেন। কজনকে তাদের মধ্যে আমরা মনে রেখেছি বলুন তো? তাদের মধ্যে কজনই বা সাহস করে অনাচার, অবিচার, ব্যভিচারের বিরুদ্ধে একেবারে সোচ্চার হয়েছেন পাবলিক প্ল্যাটফর্মে? আমার ধারণা পঙ্কজ বাবুর কোনো জুড়িই নেই। আজকে বারবার আমার মনে হচ্ছে পঙ্কজ বাবুর একান্ত আপনজন, তার আইনজীবী, আমার ভ্রাতৃসম জয়ন্ত চট্টোপাধ্যায়ের কথা। 23শে অক্টোবর রাতে বেনারসে ওই থিওসফিক্যাল সোসাইটির সভায় যাওয়ার আগে, আপনাদের মনে থাকতে পারে অ্যানি বাসান্ত এদেশে এসে ওই থিওসফিক্যাল সোসাইটি তৈরি করেছিলেন। যে গেস্ট হাউসে তিনি ছিলেন সেখানেই মস্তিষ্কের রক্তক্ষরণ হয় পঙ্কজবাবুর। নাক মুখ থেকে রক্ত বেরোতে থাকে,
তার স্ত্রী অনেক কায়ক্লেশ করার পরে তাকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। গোড়ার দিকে ভাবা গিয়েছিল তাকে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় আনা সম্ভব হবে, কিন্তু সেখানকার ডাক্তাররা পরিষ্কার বলে দিলেন রোগীর শারীরিক অবস্থা যা, তাতে এই মুহূর্তে তাকে বিছানা থেকে নাড়ানোই সম্ভব নয়। সুতরাং সেই সম্ভাবনাটাও বিলীন হয়ে গেল। তারপর থেকে ওই হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। মাথায় অস্ত্রোপচার হয়েছে। বস্তুত যেহেতু দৈনন্দিন স্তরে খবরটা রাখেনি, ফলে তিনি কেমন আছেন, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে কি হচ্ছে না, সেটুকুও জানা হয়ে ওঠেনি। আজ সেটা ভেবে নিজেকে কিঞ্চিত অপরাধী লাগছে। 23শে অক্টোবর রাতে জয়ন্তকে ফোন করার পর ওই থানায় পঙ্কজবাবুকে, প্রথমে থানার মেজবাবু, তারপরে বড়বাবু কিভাবে হেনস্থা করেছিলেন তার একেবারে ব্লো বাই ব্লো অ্যাকাউন্ট শুনছিলাম জয়ন্তর মুখে। তারপরে সে বলল বেনারস থেকে আলোচনা সভার নিমন্ত্রণ আসার পরে পঙ্কজবাবু জয়ন্তকে জিজ্ঞেস করেন, আমি কি যাব? তখন জয়ন্ত তাকে বড়া ভয় দিতে বলে, যান, আপনি নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না? আমরা তো এখানে আছি। আর হাইকোর্ট তো বলেই দিয়েছে যে এরপরে যদি আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে ভার্চুয়ালি করতে হবে। হয় আমরা আরেকটা ডেট চেয়ে নেব যদি এর মধ্যে ডাকে, আর যদি না ডাকে তাহলে তো বই গেল। আর যদি বাধ্যতামূলকভাবে সেই দিনই কথা বলতে হয়, ভার্চুয়ালি কথা বলাটা তো এখন মঙ্গল গ্রহ থেকেও সম্ভব, বেনারস তো কোন ছাড়। জয়ন্তর কাছে ভরসা পেয়ে তিনি চলে যান বেনারস, আর ফেরেননি। আমি জানি না অ্যাবেটমেন্ট টু সুইসাইড একটা অপরাধ বলে আমাদের দেশের আইনে গণ্য হয়। অ্যাবেটমেন্ট টু মার্ডারও জঘন্য অপরাধ। কিন্তু পঙ্কজ দত্তর এই মৃত্যু তো একজন বয়স্ক মানুষের স্বাভাবিক মৃত্যু নয়। সে যেভাবেই এর বর্ণনা দিক না কেন, প্রেসিডেন্সি কলেজের একটি আলোচনা সভায় তার রাগত গলায় তিনি একটি মন্তব্য করার পরে তা নিয়ে অকারণে একটি বিশেষ টেলিভিশন চ্যানেলের একটি মহিলা অ্যাঙ্কার, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সেবা করা যার ইদানিংকালের একমাত্র ব্রত হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়টাকে তিলকে তাল করে এমনভাবে বাজার গরম করে যে রাজ্য সরকার
হঠাৎ একটা সুযোগ হাতের কাছে পেয়ে যায় পঙ্কজ বাবুকে নাস্তানাবুদ করবে বলে। এবং এই প্রশাসনে যেটা নিগ্রহের এবং অত্যাচারের টেমপ্লেট হয়ে গেছে, অর্থাৎ পুলিশকে দিয়ে হ্যারাস করানো, বটতলা থানার ওসির উপর দায়িত্ব পড়ে সেই কাজটি করে ফেলার। সেদিনকে পঙ্কজবাবুর সঙ্গে জয়ন্ত এবং আরও একজন উকিল উপস্থিত ছিলেন। যদিও উকিলকে সঙ্গে নিয়ে বসা তার আইনত অধিকার, কিন্তু বটতলা থানার মেজবাবু বা বড়বাবু কেউই জয়ন্ত বা তার সতীর্থকে পঙ্কজবাবুর পাশে বসতে দেননি। পঙ্কজবাবুকে সামনে বসিয়ে ওই থানার ওসি টেবিলের উপর দুটো পা তার মুখের সামনে এইভাবে তুলে দিয়ে চিবিয়ে চিবিয়ে এমনভাবে একজন প্রাক্তন আইজিকে অপমানসূচক আচরণ করেন, যা পঙ্কজবাবু নিতে পারেননি। তার চেয়েও বড় কথা, যেহেতু তিনি প্রেসিডেন্সি কলেজের ভাষণে সোনাগাছি শব্দটির উল্লেখ করেছিলেন, অতএব থানা থেকে ঘন্টার পর ঘন্টা নির্যাতনের পরে বাইরে বেরিয়েই জয়ন্তরা দেখে বেশ কয়েকজন বৃহন্নলা সেখানে হাজির হয়ে গেছে এবং পঙ্কজবাবুকে দেখা মাত্র তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। কপাল গুণে সেই সময় বঙ্গ টিভির নামক ইউটিউব চ্যানেলের একটি সাহসিনী মেয়ে সে ঘটনাস্থলে উপস্থিত ছিল। সে ওই বিক্ষোভকারীদের কাছে জানতে চায় যে আপনারা এখানে এসেছেন কেন। তারা সহজ সরল মানুষ, পরিষ্কার বলে দেন তারা জানেন না কেন এসছেন। পুলিশ বলেছে এই সময় আসতে হবে, তাই তারা এসেছেন। ভাবুন, একজন রাজ্যের প্রাক্তন আইজি আরজি করের মেয়েটির ওই রকম মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আবেগতাড়িত হয়ে একটি মন্তব্য করে ফেলার জন্য রাস্তা থেকে বৃহন্নলাদের জড়ো করে তাকে ঘিরে অপমান করা এবং পদের প্রশ্নে পঙ্কজবাবুর থেকে কয়েক ধাপ নিচে কাজ করা একজন ওসির ঔদ্ধত্য পরের পর এই আঘাত পঙ্কজবাবু সহ্য করতে পারেননি। তার কলজেটা ছিল সিংহের মতো, কিন্তু গাত্রচর্মটা তো তৃণমূলীদের মতো গন্ডারের ছিল না। তিনি অত্যন্ত সংবেদনশীল, আত্মসম্মান জ্ঞান সম্পন্ন মানুষ ছিলেন। ফলে একটা রাষ্ট্র যে এইভাবে প্রথমে তার নিরাপত্তারক্ষী তুলে নিয়ে তারপর আইন আদালত করে সেই নিরাপত্তারক্ষী তিনি ফেরত এনেছিলেন,
তারপরে এইভাবে থানায় ডেকে তাকে অপদস্থ করা, সবশেষে বৃহন্নলাদের দিয়ে তাকে বেইজ্জত করানো। এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে থাকার পরেই তো পঙ্কজবাবু বেনারসে গিয়েছিলেন। ফলে কার্যকারণ সম্পর্ক প্রত্যক্ষভাবে কিভাবে স্থাপন করা সম্ভব আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় দিস ইজ এ কেস ওয়ার্থ এক্সামিনিং। দিস ইজ এ কেস যেটা নিয়ে জয়ন্তদের উচিত হবে হাইকোর্টে মুভ করা। সেখানে তারা রিট পিটিশন করবে না পিআইএল করবে, সেটা আমার চাইতে তারা অনেক ভালো বোঝে। কিন্তু পঙ্কজবাবু হচ্ছেন একটা ভয়াবহ প্রবণতার বলি, কিন্তু তার মানে এই নয় যে এইভাবে পুলিশ লেলিয়ে একেবারে অসহায় নাগরিককে হেনস্থা করার যে প্র্যাকটিস এই রাজ্যে দস্তুর হয়ে গেছে, সেটা বন্ধ হবে। পঙ্কজবাবুর এই দৃষ্টান্ত দেখিয়ে সেটা বন্ধ করার জন্য আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করা যায় কিনা আশা করি জয়ন্তরা সেটা ভেবে দেখবেন। আমার তরফ থেকে এই শহীদ ভদ্রলোককে তার এই অন্তিম লগ্নে সশ্রদ্ধ বিনম্র প্রণাম জানাচ্ছি। আমার নেমসেক এবিপি আনন্দর সুমন, যার পাশে বসে পঙ্কজবাবু অসংখ্য অনুষ্ঠান করেছেন, সে দেখলাম তার এক্স হ্যান্ডেলে একটি অত্যন্ত মরমী বেদনা বিধুর স্মৃতিচারণ করেছে তার অনুষ্ঠানের এই নিয়মিত পার্টিসিপেন্টকে নিয়ে। যদি পারেন সেটা পড়ে দেখবেন। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।